বিনোদবাবু, সেই রাজনীতির গোড়ার কথাটা কি আমরা বুঝতে পেরেছি যে কোন রাজনীতি আমাদেরকে আসলে এমন একটা সমাজনীতির দিকে ঠেলে দিল যে আমি কোনো এক বাবার পায়ের ধুলো নেওয়ার জন্য ছুটবো, আমি কোনো এক তাজিমুলের চাবুক খাওয়ার পরেও ভয়ে জড়সড় হয়ে তার নামটা মুখে আনতে পারবো না, বলবো না ওই তাজিমুলকে যে পুলিশ সমর্থন দিচ্ছে সেই পুলিশের উপরই আমার বিশ্বাস আছে। বিনোদবাবু, অনির্বাণ, প্রশ্নগুলো সহজ আর উত্তরও তো জানা। ভারতবর্ষ এমন একটা দেশ যেখানে বুদ্ধ, চৈতন্য, তারপরে গুরু নানক, শ্রীরামকৃষ্ণ জন্মেছেন। আবার এই ভারতবর্ষে এই আশারাম বাপু, চন্দ্রস্বামী, নিত্যানন্দ, বাবা রাম রহিম এবং এই সদ্য যিনি সৎসঙ্গী যিনি তিনিও জন্মেছেন। হ্যাঁ, তো ব্যাপার হচ্ছে যেটা, যে দেখো, ধর্মকে আমাদের ধারণ করতেই হবে। আমরা চাই বা না চাই, বিশ্বাস করি বা না করি, সে আমার জিনে রয়েছে এবং তাকে নিয়ে আমায় চলতে হবে। কিন্তু যে ধর্ম ভারতবর্ষের মানুষকে বা পৃথিবীর মানুষকে একসময় মুক্তির কথা বলতো, সেই ধর্ম যখন, যে রাজনীতি একসময় মানুষকে ত্যাগের কথা শিখিয়েছিল, এই ধর্ম আর রাজনীতি পারস্পরিক হাত ধরে আজকে ভোগের কথা শেখায় আর ক্ষমতায়নের কথা শেখায়। ফলে কি হয়েছে, এই ধর্মগুরু যারা, সোকল্ড গডম্যান যারা স্বঘোষিত, হ্যাঁ, তারা সমাজের কি উন্নতি করেছে আমি জানি না। আমি তো যাদের পরবর্তীকালে যাদের নাম বললাম, তাদের এক একজনের আলিশান বাড়ি, মানে তারা ভোগের চূড়ান্তে রয়েছে। এরা মানব জাতির কি কল্যাণ করেছেন আমার জানা নেই ভাই, তুমি জানো কিনা আমিও জানি না। কিন্তু এইটুকু জানি যে এরা রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত থাকে এবং পরস্পর মিলে সাধারণ মানুষকে শোষণ করে। আজকে কি করে হয় একটা সভ্য দেশে, যেখানে ৮০,০০০ মানুষের জমায়েত থাকার কথা, প্রশাসন জানতো না সেখানে ২.৫ লাখ মানুষ জড়ো হচ্ছে এবং সেখানে একটা বিপর্যয় ঘটতে পারে। তারপরেও এই যে কোট প্যান্ট পরিহিত এরকম অদ্ভুত চশমা পরা যে বাবাজি, তিনি পুরো উধাও হয়ে গেলেন। যদি তিনি প্রকৃতই একজন ধর্মগুরু হতেন, তিনি যদি মানব কল্যাণের জন্যই নিয়োজিত হতেন, তাহলে তিনি আজকে উধাও, এবং তার এফআইআর এর নাম পর্যন্ত নেই। আরে তার তো সবার আগে ঝাঁপিয়ে পড়া উচিত ছিল। দুর্ভাগ্যের বিষয়, সিপিএম বলবে যে কংগ্রেসের ধর্মগুরু, কংগ্রেস বলবে বিজেপির ধর্মগুরু, হ্যাঁ, তৃণমূল বলবে অমুকের ধর্মগুরু। কিন্তু মুশকিল হচ্ছে, মানুষের ধর্মগুরুরা এবং মানুষের রাজনীতি সাধারণ মানুষের যে ক্ষতি করে দিচ্ছে দিনের পর দিন, সেইটা কিন্তু আমরা কখনোই আলোচনা করি না। এবং যতদিন এই পরস্পরের হাত ধরা চলবে, ততদিন কিন্তু আমরা এইভাবেই প্রকাশ্যে বা পরোক্ষে এই পদপৃষ্ঠ হয়ে মারা যেতে থাকবো। এইটুকুই আমার কথা। বেশ, আমি এখান থেকে শতরূপা হাত তুলছিলেন, শতরূপা আপনার কাছে আসবো। আপনি বোধহয় অশোকবাবু বা মণিশঙ্কর বাবুর কথা কিছু বলতে শুনে নি আপনার কথা, তারপর আমি খুব শর্টে বলছি। আমি দুজনের ক্ষেত্রেই বলছিলাম যে নট বিকজ এটা ইউপির ঘটনা, বাট জেনারেলি আমি দুটো ঘটনাটাকে কম্পেয়ার করতেই চাইছি না, যদিও তোমার আজকে এইটাই লাইন যে দুটোই মানে দুটোকেই কম্পেয়ার করতে তুমি চাইছো, কিন্তু আমি শুধু এই দুটো না, এই দুটোকে আমি একদম সাম্প্রতিক উদাহরণ হিসেবে রাখলাম। আচ্ছা, এক্সেট্রা, মানে এই ধরনের ঘটনা আমি সেই ক্ষেত্রেই বলছি যে এখানে যদিও আমরা বলছি মানে যেটা চোপড়ায় যেটা হয়েছে সেটাতে আমরা ডেফিনেটলি তৃণমূলকে দোষ দিচ্ছি। তার কারণ আবার আমি মনিদাকে একটু কারেক্ট করতে দিই, আমরা কেউ বলিনি যে কজন লোক দেখছিল ওখানে সার্কেল করে তারা সবাই তৃণমূল। আমরা বলছি একটা মানে শাসক দল এই ধরনের, এই তাজবীরের কি নাম ওর, হ্যাঁ তাজমুল, সে যে এটা প্রথমবার করছে তা নয়, এইটাই হয়ে আসছে। এই একই জিনিস আমরা শাহজাহানের ক্ষেত্রে দেখেছি। তুমি যে কথাটা প্রথম বলে পুলিশ কেন ন্যাকা কিনা আমি জানি না, কিন্তু পুলিশ এই দাদাদের ভয় পায়, তাহলে কি আমি সেটাই ধরে নেবো যে পুলিশ উত্তরপ্রদেশে এই বাবাকে ভয় পেত? আমি সেটার মধ্যে ঢুকতে চাইছি না। আমি একটা অন্য দিক থেকে এটা বলতে চাইছি যে বোধ কেন আমি বলবো, সমস্ত রিলিজনে আমি খুব মানে গর্বিত হিন্দু হয়েও আমি বলছি যে মানুষের একটা বিবেক থাকা দরকার। ব্লাইন্ড ফ্যানাটিসিজম, যেটা অশোক বলল, ব্লাইন্ড ফ্যানাটিসিজম কোনো রিলিজনে উচিত নয়। এটার মূল সমস্যা আমি বলবো যে ল্যাক অফ এডুকেশন, পুঁথিগত বিদ্যে নয়। আমাদের এটা এলিমেন্টারি দেখা দরকার। আমি জাস্ট দুটো কথা বলছি এখানে। স্বয়ং ভগবদ গীতা হচ্ছে অর্জুনের প্রশ্ন,
হাজার একটা প্রশ্ন করেছিল, হাজার একটা বেশি হয়ে গেল, মানে 18টা যে চ্যাপ্টার গীতার প্রতিটার কিন্তু সূত্রপাত হচ্ছে একটা করে অর্জুন প্রশ্ন। কৃষ্ণকে প্রশ্ন করেছিল যে তুমি কে, আমার কর্তব্য কি, আমি কেন তোমায় বিশ্বাস করব, তুমি কে, তার প্রমাণ আমি কি করে জানবো। বিশ্বরূপ দর্শনের আগে এই অর্জুনের প্রশ্ন করতে 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 তখন কৃষ্ণ বাধ্য হয়েছিল বিশ্বরূপ দর্শন দেখাতে। আরেকটা আমি বলছি, আরও মানে আমাদের সময়কাল আর একটু কাছায় চলে আসি। রামকৃষ্ণ পরমহংসদেব সবাই বলতেন যে আরে উনি ভীষণ ভালো লোক, উনি পয়সা দেখলে জ্বলে, মানে পয়সা ছুলে জ্বলে যায়। সবচেয়ে বড় শ্রেষ্ঠ শিষ্য তাকে এইটা নিয়ে পরীক্ষা করেছিল। তুমি জানো স্বয়ং বিবেকানন্দ যেখানে রামকৃষ্ণ বসতেন সেই গদির নিচে এক থলি কয়েন রেখেছিল। আমি বুঝলাম শতরূপা, কিন্তু আমার সবটাই এইটাই বার্তা, হ্যাঁ। বিজেপির স্পোক্সপারসন হয়ে আমার এইটাই বার্তা যে মানুষ যেন প্রত্যেকটা ধর্মে এরকম অন্ধ হবার আগে, কি হিন্দু, কি মুসলমান, কি খ্রিস্টান, কি জৈন, সমস্ত রিলিজনে কাকে তুমি সেই ধর্মাসনে বসাচ্ছ তাকে প্রশ্ন করতে শেখো। বিজেপি কিন্তু কোথাও বলেনি যে সমস্ত কিছু অন্ধবিশ্বাসে বিশ্বাস করো। না, আমি বিজেপির হয়েই বলছি। আমি দুটো বক্তব্য শোনাবো। আমি বলছি যে আমি একটা কথা বলছি আমি শুনবো। আমি তার আগে আমি জিজ্ঞাসা করেছিলাম পুলিশ কেন এত ন্যাকা। আমি আপনাদেরকে ন্যাকামি দুটো নমুনা দেখাই। প্রথম নমুনাটা আজকের হাথরসের পুলিশের সাংবাদিক বৈঠক, কিন্তু এটা কি একমাত্র নমুনা না, আর অনেক নমুনা ছড়িয়ে ছিটিয়ে আছে। তার দ্বিতীয় নমুনাটা একটু পরে পেশ করবো, তখন মণিশঙ্করবাবু যেভাবে হাসছেন এভাবে হাসবেন না, গম্ভীর হয়ে যাবে নিশ্চয়। কিন্তু আগে প্রথম নমুনাটা দেখায়, অন্তত মণিশঙ্করবাবুকে কিছুক্ষণ হাসতে দিই। মণিশঙ্করবাবুরা এখানে এলে হাসার সুযোগ কম পান, প্লিজ। थैंक यू। बाबा के अनुयायियों के बारे में पता लगा कि उनके बारे में काफ़ी मान्यताएं हैं और बाबा के चरण रज लेने से बहुत सारे संकट दूर हो जाते हैं। और हम लोग चरण, जो बाबा की गाड़ी थी उसको काफिले को भीड़ से निकालने हेतु आगे पीछे दौड़ते हैं। उसके बाद महिलाएं और बच्चे एक दूसरे के ऊपर गिर गए। घटना जब हुई तो ये लोग मौके से फरार हो गए। इनके द्वारा वहाँ पर किसी प्रकार का कोई सहयोग वहाँ की पुलिस या प्रशासनिक व्यवस्था को नहीं दिया गया। बाबा के आपराधिक इतिहास की जानकारी हम लोग के द्वारा की जा रही है, अभी पूछताछ नहीं हुई है। जैसे हमारी विवेचना के अंदर हम लोग आगे बढ़ेंगे और अगर किसी का रोल, इसके अलावा कितने मुकदमे हैं ये जोन लेवल पे, और इसके अलावा जैसा आपने देखा कि इनके अनुयायी देश भर में हैं तो उनके वहाँ पर और भी कहीं पे FIRs हैं क्या, ये चीज़ हम निकालने के लिए हमारी टीम्स लगी हैं और इन सब टीमों से, इन सब प्रदेशों से सहयोग लिया जा रहा है। जी, मैंने तो बिल्कुल ये नहीं कहा कि कोई दोषी है नहीं है, मैंने कहा है कि इन्वेस्टिगेशन इज अंडर वे, इन्वेस्टिगेशन एज वी प्रोसीड, इफ सम इन्वेस्टिगेशन प्रोवाइडेज एविडेंसेस, मुख्य अभियुक्त की गिरफ्तारी के अंदर और भी चीज़ निकल के आती है तो वी विल प्रोसीड।